হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ছোট্ট বেবিকে নিয়ে খুব সুন্দর কাটছে দিনগুলো। তো প্রচুর প্রশ্ন পেয়েছি, সেরকমই কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা শুট করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তোমাদের থেকে আরেকটা প্রশ্ন পেয়েছি, যেটা হচ্ছে সি সেকশনের পরে আপনার অ্যাবডোমিনাল পেন কতদিন ছিল? অ্যাকচুয়ালি আমার আজ 16 দিন হলো সি সেকশন হয়েছে। আমার এখনও লোয়ার অ্যাবডোমেনে পেন রয়েছে। এটা কতদিন থাকতে পারে? দেখো, আমার 7 দিন অবধি পেন ছিল। দিন 15-র মাথায় বলতে গেলে পুরোপুরি পেন কমে যায়। যে আমার স্টিচিং এরিয়াটা, সেখানে আমি দুবেলা করে ড্রেসিং করে মিউপিরোসিন অয়েনমেন্ট লাগাতাম। তো মোটামুটি 1 মাসের মধ্যে আমি কমপ্লিটলি ঠিক হয়ে যাই। কোনো ব্যথা বা কিছু আমার ক্ষেত্রে ছিল না। তো তোমার এই সবে 16 দিন হয়েছে তুমি জানালে, তো আমি বলবো একটু সময় দাও। কারণ মোটামুটি যে অ্যাবডোমিনাল এরিয়া, স্টিচিং এরিয়াটাতে ব্যথা 3 থেকে 4 সপ্তাহ অবধি থাকতে পারে। তোমার সবে 2 সপ্তাহ হয়েছে, তো তুমি আরেকটু সময় দাও। যে স্টিচিং এরিয়াটা আছে সেখানটা ভালো করে তুমি ড্রেসিং করো এবং যে অয়েনমেন্ট দিয়েছে তোমাকে সেটা ভালো করে লাগাও। এছাড়াও তোমাদের যা মেডিসিন রয়েছে, যেমন অ্যান্টিবায়োটিক বা ক্যালসিয়াম আয়রন যেগুলো থাকে, সেগুলোকে প্রপারলি কন্টিনিউ করো। তো যখন ব্রেস্ট ফিড করাবে বেবিকে, তখন একটা পিলো মানে কাছে নিয়ে তারপর ব্রেস্ট ফিড করা, যাতে ওই স্টিচিং এরিয়াতে কোনো রকম প্রেশার না পড়ে। এছাড়াও প্রপার রেস্ট করতে পারো, ঠিকঠাক খাওয়া দাওয়া করো। আর খুব বেশি স্ট্রেস নিও না, মানে ঝুঁকে কাজ বা খুব ভারী কাজ করা এগুলো তো পুরোপুরি বন্ধ রাখো। একটু সময় দাও। সময়ের সাথে সাথে তোমার যে ব্যথা বা যদি কিছু তোমার যে অ্যাবডোমিনাল পেইনের প্রবলেমটা হচ্ছে, সেটা আশা করি ঠিক হয়ে যাবে। এছাড়াও যদি সেই জায়গাতে কোনো রেডনেস বা পুঁজ এরকম যদি কিছু তোমার মনে হয়, তুমি সেরকম কিছু দেখছো, তো আমি বলবো অবভিয়াসলি একবার তোমার গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করেই নাও। পোস্ট প্রেগনেন্সি চেক আপ করিয়ে নেওয়াটাও খুব জরুরি। তোমাদের থেকে একটা প্রশ্ন পেয়েছি, যেটা হচ্ছে মেডিক্লেম আর হেলথ স্কিমের বিষয়টা তোমরা একটু জানতে চেয়েছো। দেখো, হেলথ স্কিম আর মেডিক্লেমের মধ্যে দুটোর সব থেকে বড় পার্থক্য এটাই যে হেলথ স্কিমটা অ্যাপ্লাই হয় শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এমপ্লয়ীদের জন্য, আর মেডিক্লেম অল ওভার, মানে এমপ্লয়ি যে কেউ মেডিক্লেম করতে পারে। কিন্তু হেলথ স্কিমের ক্ষেত্রে একটা বাউন্ডারি রয়েছে, যেটা হচ্ছে শুধুমাত্র এটা গভর্নমেন্ট এমপ্লয়িরাই অ্যাপ্লাই করতে পারে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। এছাড়াও হেলথ স্কিমের মধ্যে একটা মিনিমাম অ্যামাউন্ট দিতে হয় প্রতি মাসে। আমাদের যেরকম হেলথ স্কিম হচ্ছে 500 টাকা, তো সেটা তোমার প্রতি মাসে তোমার স্যালারি থেকে কেটে যাবে, অটোমেটিক কেটে যাবে, তারপরে তোমার স্যালারি ঢুকবে। এবং তারপরে যখন তুমি মানে যেসব নার্সিংহোমে, ম্যাক্সিমাম সব নার্সিংহোমেই থাকে, তো যেখানে হেলথ স্কিমের ফেসিলিটি থাকবে, তুমি এবং তোমার হাজব্যান্ড যদি প্রাইভেট সেক্টরে কাজ করে, বা তোমার বাবা মা বা ছেলে মেয়ে যেই থাকবে, বেনিফিশিয়ারি যারা থাকবে, তো তারা এইটার সুবিধা পাবে। হসপিটালের যে অ্যামাউন্টটা থাকে, তার মিনিমাম হয়তো তোমাকে পে করতে হয়, বাকিটা কিন্তু হেলথ স্কিম থেকেই তোমাদের টাকাটা কাটা যাবে। তো এটাই হলো ব্যাপার। আর মেডিক্লেমেও তাই, মেডিক্লেমেও তুমি একটা মান্থলি একটা অ্যামাউন্ট তোমার স্যালারি থেকে তুমি তোমার মান্থলি একটা অ্যামাউন্ট কাটাতে পারো, বা হতে পারে তুমি একটা অ্যানুয়ালি কোনো অ্যামাউন্ট কাটাতে পারো, মানে পে করতে পারো মেডিক্লেমে। তো তারপরে একটা কভারেজ পাওয়া যাবে, কি 10 লাখ 5 লাখ এরকমের একটা কভারেজ পাওয়া যাবে। আমার পার্সোনালি কোনো মেডিক্লেম নেই, বাট আমার হাজব্যান্ডের রয়েছে, তো আমি ওর কাছ থেকে এটা জেনে নিয়েছি। তুমি বা তোমার মানে ফ্যামিলি মেম্বার যারা এই মেডিক্লেমের আন্ডারে ইনক্লুড থাকছে, তো তারা এটা কভারেজ পাবে। তো আপাতত এই বিষয়টা আমি ছোট করে তোমাদেরকে জানিয়ে দিলাম যে হেলথ স্কিম আর মেডিক্লেমের বিষয়টা কি। আশা করি তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়েছো। এরপরে যদি কিছু জানার থাকে, তো আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করে জানিও। আমি আরও কিছু যদি ক্লিয়ার করার মনে হয়, তো আমি তোমাদের জানিয়ে দেবো। পরমা প্রশ্ন করেছো, তোমার ব্রেস্ট মিল্ক হচ্ছে না, কি খাবার খেলে ব্রেস্ট মিল্ক হবে, প্লিজ হেল্প মি। এটা বডির ওপর, টাইপের ওপর ডিপেন্ড করে। সবার বডি ফিজিওলজি তো সেম হয় না, তো তার মধ্যেও কিছু কিছু খাবার খেলে ব্রেস্ট মিল্ক সাপ্লিমেন্টেশনটা বাড়ে। তোমার কোনো গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে বা পেডিয়াট্রিশিয়ানকে দেখিয়ে তুমি উনি যদি কোনো মেডিসিন প্রেসক্রাইব করে দেন, তো মেডিসিন খেতে পারো, যেটাতে ব্রেস্ট মিল্ক সাপ্লাইটা বাড়বে। এছাড়াও কিছু ঘরোয়া উপায়, মানে পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, যেমন তুমি জলটা বেশি পরিমাণে খেতে পারো, মিথে মৌরি ভেজানো জল, এই জলটা খেতে পারো। রান্নাতে রসুনের ব্যবহার করতে পারো, বা কাঁচা রসুনও খেতে পারো চাইলে। এছাড়া লাউ খেতে পারো, পেঁপে খেতে পারো। এই ধরনের সবজিগুলো ব্রেস্ট মিল্ককে বাড়াতে অনেকটা হেল্প করে। এছাড়াও প্রোটিন জাতীয় খাবার বেশি করে খেতে হবে, যেমন মাছ, মাংস, ডিম, এগুলো খেতে পারো। পালং শাক খেতে পারো, এটা ব্রেস্ট মিল্ককে বাড়াতে অনেকটা হেল্প করে। বাদাম খেতে পারো। স্ট্রেস বেশি নেবে না। তুমি যত এই বিষয়টা নিয়ে ভাববে যে ব্রেস্ট মিল্ক কেন হচ্ছে না, কি না, এটা নিয়ে বেশি স্ট্রেস নিলে স্ট্রেস থেকে আরও সাপ্লাই কমে যাবে।
যতটা সম্ভব স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করো। সারাদিন যখনই সময় পাবে একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করো। এগুলোই ঘরোয়া উপায় করা যেতে পারে। কিছু খেলেই যে ব্রেস্ট মিল্ক হবে এমনটাও কিন্তু নয়। তো আমি বলবো একজন ডক্টরের সাথে কনসাল্ট করে নাও, উনি কিন্তু তোমাকে ভালো গাইড করে দিতে পারবেন। এবং যদি কিছু সাপ্লিমেন্ট উনি প্রোভাইড করেন, যদি এগুলো খেয়ে না কাজ হয় তো আমি বলবো কোনো সাপ্লিমেন্ট যদি উনি দেন তোমার ডক্টরকে দেখিয়ে নিতে পারো একবার। তো আমি বলবো সেটা অনেকটা বেটার হবে। আশা করি আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিতে পেরেছি। এখনো অবধি আমার কাছে যা যা প্রশ্ন ছিল আমি সবই উত্তর করে দিয়েছি। এরপরেও যদি তোমাদের প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিও। আমি তোমাদের সব প্রশ্নের উত্তর আবার সামনের সপ্তাহের কোনো একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটা তবে এখানেই শেষ করছি। আজকের মতো এটুকুই, টাটা।